ভাবুন তো, একটা শহরের রাস্তায় দিনের আলোয় মানুষকে কুপিয়ে মারা হচ্ছে, দোকান বাজারে আগুন লাগিয়ে ছাই করে দেওয়া হচ্ছে, চারদিকে শুধু লাশের স্তূপ, আর্তনাদ আর রক্তের গন্ধ। মহিলাদের টেনে নিয়ে গিয়ে অমানবিক নির্যাতন, পাড়ার পর পাড়া আগুনে ভস্ম। এটাই ছিল 1946 সালের গ্রেট ক্যালকাটা কিলিং, যেখানে 4 দিনে নিহত হয়েছিল প্রায় 4000 মানুষ, গৃহহীন হয়েছিল লাখেরও বেশি। প্রশ্ন হচ্ছে, কেন এমন রক্তের হোলি খেলেছিল কলকাতা? ঘটনার মূল কারণ খুঁজতে গেলে সামনে আসে কয়েকটি বড় প্রেক্ষাপট। 1. পাকিস্তান দাবির উত্থান। 1946 সালে মুসলিম লীগ স্পষ্টভাবে ঘোষণা করে ভারতের মুসলমানরা আলাদা রাষ্ট্র ছাড়া নিরাপদ নয়। মোহাম্মদ আলী জিন্নার নেতৃত্বে পাকিস্তানের দাবি ক্রমশ জোরালো হতে থাকে। কংগ্রেস এই দাবি প্রত্যাখ্যান করে এবং একক ঐক্যবদ্ধ ভারতের পক্ষে অবস্থান নেয়। এই মতপার্থক্য ভারতীয় রাজনীতিকে 2 মেরুতে ভাগ করে ফেলে। 2. ব্রিটিশ শাসকের ভূমিকা। দীর্ঘদিন ধরে ব্রিটিশরা ডিভাইড অ্যান্ড রুল নীতি চালিয়ে এসেছিল। 1946 সালে তারা দ্রুত ক্ষমতা হস্তান্তরের ঘোষণা দিলেও স্পষ্ট করেনি কার হাতে ক্ষমতা যাবে। এই অস্পষ্টতা কংগ্রেস ও মুসলিম লীগকে মুখোমুখি দাঁড় করিয়ে দেয়। ইতিহাসবিদদের মতে ব্রিটিশরা ইচ্ছাকৃতভাবেই অনিশ্চয়তার পরিস্থিতি তৈরি করে, যাতে ভারতীয়দের মধ্যে বিভেদ আরও গভীর হয়। 3. ডাইরেক্ট অ্যাকশন ডে। 16ই আগস্ট 1946 মুসলিম লীগ ঘোষণা করে ডাইরেক্ট অ্যাকশন ডে। সরকারিভাবে এটি ছিল শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচি, কিন্তু বাস্তবে উদ্দেশ্য ছিল পাকিস্তানের দাবিকে শক্তিশালীভাবে প্রতিষ্ঠা করা। সেদিন কলকাতায় লীগের বিশাল সমাবেশ হয়। সভার ভাষণ ও স্লোগান ভিড়কে উত্তেজিত করে তোলে। 4. সাম্প্রদায়িক বিভাজন ও পুরনো ক্ষোভ। কলকাতায় হিন্দু ও মুসলিম উভয়ের জনসংখ্যাই বড় ছিল। অর্থনৈতিক বৈষম্য, কর্মসংস্থানের প্রতিযোগিতা এবং রাজনৈতিক প্রচারের ফলে 2 সম্প্রদায়ের মধ্যে দীর্ঘদিন ধরে অবিশ্বাস জমেছিল। ডাইরেক্ট অ্যাকশন ডের ঘটনায় সেই ক্ষোভ বিস্ফারিত আকার নেয়। 5. প্রশাসনের ব্যর্থতা। সেদিন ব্রিটিশ প্রশাসন সম্পূর্ণ ব্যর্থ হয়। পুলিশের সংখ্যা ছিল অপর্যাপ্ত, সেনা নামানো হয় অনেক দেরিতে। প্রত্যক্ষদর্শীদের দাবি, প্রথম দিকের সহিংসতা রুখতে পুলিশ নীরব থেকেছিল বা অনেক সময় পক্ষপাতমূলক আচরণ করেছিল। ফলে কয়েক ঘন্টার মধ্যেই দাঙ্গা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। ঘটনার বিবরণ। 16ই আগস্ট সকাল থেকেই কলকাতার বিভিন্ন এলাকায় মিছিল ও সমাবেশ শুরু হয়। দুপুর গড়াতেই রাজনৈতিক উত্তেজনা ভয়াবহ হিংসায় রূপ নেয়। দোকানপাটে ভাঙচুর চলে, বাড়ি ঘরে অগ্নিসংযোগ হয়, পথচারীদের টেনে এনে হত্যা করা হয়। এই দাঙ্গা চলে টানা 3 থেকে 4 দিন। ইতিহাসবিদদের মতে 5000 থেকে 10,000 মানুষ নিহত হয়েছিল আর প্রায় 1 লক্ষ মানুষ গৃহহীন হয়ে পড়ে। কলকাতার রাস্তায় ছড়িয়েছিল লাশ, গোটা শহর পরিণত হয়েছিল মৃত্যুপুরীতে। এর ফলাফল কি হয়েছিল? 1. দেশভাগ অনিবার্য হয়ে ওঠে। কংগ্রেস ও মুসলিম লীগের মধ্যে শেষ আশা ভেঙে যায়। বোঝা যায় হিন্দু মুসলমানের সহাবস্থান আর সম্ভব নয়। এর পরিণতিতে দেশভাগ প্রায় নিশ্চিত হয়ে পড়ে। 2. ভারতের অন্যান্য প্রদেশে দাঙ্গার আগুন ছড়িয়ে পড়ে। কলকাতার পর বিহার, নোয়াখালী, পাঞ্জাব সহ বিভিন্ন অঞ্চলে একের পর এক সাম্প্রদায়িক দাঙ্গা শুরু হয়। 3. মানুষের মধ্যে ভয় ও অবিশ্বাস বাড়ে। প্রতিবেশী সম্প্রদায়ের প্রতি বিশ্বাস নষ্ট হয়ে যায়। সাধারণ মানুষ বুঝতে পারে রাজনৈতিক নেতাদের দ্বন্দ্বের বোঝা শেষ পর্যন্ত তাদের উপরেই এসে পড়েছে। এই লড়াইয়ের হিরো কারা ছিলেন? যখন শহর রক্তে ভাসছিল তখনও মানবিকতার দৃষ্টান্ত গড়েছিলেন বহু সাধারণ মানুষ। অনেক হিন্দু পরিবার মুসলমানদের আশ্রয় দিয়েছিল, আবার বহু মুসলমান পরিবার হিন্দু প্রতিবেশীদের রক্ষা করেছিল। এছাড়া কয়েকজন সমাজকর্মী, স্বেচ্ছাসেবক ও ডাক্তার প্রাণের ঝুঁকি নিয়ে আহতদের সাহায্য করেছিলেন। যদিও তাদের নাম ইতিহাসে তেমন উল্লেখিত নয়,
তবু তারাই ছিলেন এই অমানবিক সময়ের প্রকৃত নায়ক। কেন এই ইতিহাস পাঠ্য বইয়ে নেই? ইতিহাসবিদ ও শিক্ষাবিদদের মতে দ্য গ্রেট ক্যালকাটা কিলিং ভারতের স্বাধীনতার ইতিহাসের অন্যতম অন্ধকার অধ্যায় হলেও পাঠ্য বইয়ে এটি খুব সীমিত আকারে বা অনেক ক্ষেত্রেই একেবারেই পড়ানো হয় না। এর পিছনে কয়েকটা বড় কারণ উল্লেখযোগ্য। 1. রাজনৈতিক স্পর্শকাতরতা। এই দাঙ্গা ছিল মূলত হিন্দু মুসলমানের সংঘর্ষ। স্বাধীনতার পর ভারতের রাজনৈতিক নেতৃত্বের প্রথম লক্ষ্য ছিল জাতীয় ঐক্য বজায় রাখা, তাই পাঠ্য বইয়ে এমন কোনো ঘটনা বড় আকারে তুলে ধরা হয়নি যা সাম্প্রদায়িক বিভেদকে বাড়িয়ে দিতে পারে। 2. দেশভাগ পরবর্তী কূটনৈতিক প্রয়োজন। 1947 সালের দেশভাগের পর ভারত ও পাকিস্তানের সম্পর্ক শুরু থেকেই উত্তপ্ত ছিল। শিক্ষার্থীরা ছোটবেলা থেকেই প্রতিবেশী দেশের প্রতি শত্রুতা নিয়ে বড় হোক তা চায়নি সরকার, তাই নীরবতা বজায় রাখা হয়েছে। 3. ঐক্যের কাহিনী বেশি গুরুত্ব পেয়েছে। স্বাধীনতা সংগ্রামের ঐক্য ও নেতাদের নেতৃত্বকে বেশি করে তুলে ধরা হয়েছে, বিভেদের কাহিনী আড়ালে রাখা হয়েছে। 4. শিক্ষা ব্যবস্থার নীতিগত দৃষ্টিভঙ্গি। ভারতের ইতিহাস পাঠ্যক্রম মূলত জাতীয় ঐক্য গঠনের উদ্দেশ্যে সাজানো হয়েছে, এই জন্য বিভেদমূলক অধ্যায়গুলো কম গুরুত্ব পেয়েছে। 5. লজ্জাজনক অধ্যায় আড়াল করা। এটি ভারতীয়দের নিজেদের মধ্যেকার বিভেদের রক্তাক্ত প্রমাণ। স্বাধীনতার গৌরবময় ইতিহাসের পাশাপাশি এই কলঙ্কজনক অধ্যায় তুলে ধরতে অনেক সময় ইতিহাসবিদরা অনিচ্ছুক ছিলেন। 6. আঞ্চলিক প্রেক্ষাপট বনাম জাতীয় পাঠ্যক্রম। এই দাঙ্গা মূলত কলকাতা ভিত্তিক হলেও জাতীয় স্তরে পাঠ্যক্রম সাজানোর সময় স্থানীয় ঘটনাগুলো প্রায়ই ছোট করে দেখানো হয়েছে। উপসংহার: দ্য গ্রেট ক্যালকাটা কিলিং শুধু কলকাতার ইতিহাস নয়, গোটা ভারতের ভাগ্য বদলে দেওয়া এক গুরুত্বপূর্ণ মুহূর্ত। এটি প্রমাণ করে ধর্ম ও রাজনীতির নামে হিংসা সাধারণ মানুষকেই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করে। আজকের প্রজন্মের কাছে এই ইতিহাস স্মরণ রাখা জরুরি, যাতে আমরা বুঝতে পারি বিভেদ নয়, ঐক্যই ভবিষ্যতের পথ।